জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। আমার টিউশন পড়ার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকো না কেন, বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেই বা থাকো না কেন, তোমাদের জন্য আমার একরাশ স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ থাকলো। এবং গুরুজনদের প্রতি আমার মহাকর্মকটি সময় প্রণাম, আমার করজোড়ে হস্তে প্রণাম আমি জানিয়ে আমি আজে যে ভিডিওটি তৈরি করব সেটি কিন্তু আমি এই কিছুদিন আগে মানে বড়দের এবং ছোটদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমারই লেখা প্রতিটি বই থেকে আমি অভিনয় করে যাব, বা কবিতা বই থেকে আমি কবিতা আবৃত্তি করে যাব, বা নাটক নাটিকা যাই হোক না কেন আমি নিজের গলায় বা আমার মানে গলা ফাটা হলে বা কর্কশ হলেও আমি নিজের লেখা, আমি অন্য কারো লেখা আমি মানে অভিনয় করবো না, তবে আমার নিজের লেখা বা আমারই মিসেস সুমিত্রা প্রামাণিকের মানে গল্প সংগ্রহ করা এবং আমার সেই বইগুলো আমি নিজে সংশোধন করে যেগুলো প্রকাশনী দ্বারা প্রকাশ করেছি, আমি সেগুলো থেকে আমি অভিনয় করে চলেছি বা কবিতা আবৃত্তি করে চলেছি। সে কথা আমি এর আগেও বলেছি, কিন্তু অন্যের লেখা বই থেকে আমি কোনো অভিনয় বা কিছু করিনি। এমনকি আমি ছোট শিশুদের জন্য বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি যেসব সাবজেক্টের মানে ভিডিও করে চলেছি সেগুলো কিন্তু আমার নিজের বই থেকে আমি অঙ্ক বই, অঙ্ক বিশ্লেষণ বলে, বাংলা ভাষা শিক্ষার আসর, এইসব যে লিখেছি আমি সেই বইগুলো থেকে আমি মানে তাদের জন্য আমি ভিডিও করে চলেছি। এবং আমার নিজের মানে পারদর্শিতায় আমি যেভাবে নিজে কষ্ট করে আমি কম্পিউটার শিখেছি, কম্পিউটারের কিবোর্ড থেকে ইংরেজি কিবোর্ড থেকে আমি বাংলা লেখা শিখেছি, কিভাবে কম্পিউটার বন্ধ করতে হয়, খুলতে হয়, কিভাবে লিখতে হয়, সবকিছু আমি যে নিজে খুলেছি মানে শিখেছি, সেগুলো থেকে আমি পরিচয়। তবে আমি এই ভিডিও থেকে সাক্ষী রেখে, কেননা এই ধরনের ভিডিওগুলো যদি কোনো বড়দের বা ছোটদের নজরে পড়ে তাহলে কিন্তু তারা এগুলো করার চেষ্টা করবে এবং তারা অবশ্যই উপকৃত হবে। সেই জন্য আমি এটিকে আমি কয়েকবার সাক্ষী রেখে আমি আরো কয়েকটি আমার লেখা বই থেকে আমি ভিডিও করে যাব। তাহলে আমি বলেছিলাম যে আমারই লেখা এই যে অশ্রুজলের অগ্নিকন্যা, এটি আমার এখানে আমারই মানে লেখক পরিচিতি আছে এবং তার ফ্রন্ট পেজ আছে, এবং এটি জেল ও জ্যাকেট দ্বারা তৈরি। এই যে এটি জেল, আবার এটি জ্যাকেট, আবার এটি জেল। আমার প্রতিটি বই এইভাবে জেল ও জ্যাকেট এইভাবে পাবেন। এবং আমার প্রতিটি বই মানে খুব দামি পেজ, দামি মানে বানা সবকিছু, মানে 1000 বছর আপনারা যদি রেখে দেন আপনাদের আলমিরার ভিতরে, তবু কিন্তু এই বই কোনো দাগ পড়বে না, তেমনি তাকে থেকে যাবে যুগ যুগ ধরে এই বই আপনাদের কাছে সুরক্ষিত ভাবে থেকে যাবে। তাহলে আমি এই বইটি বলেছিলাম যে কোনো পরিচ্ছেদ, কোনো মানে অধ্যায় কিছু নাম থাকবে না, কেবলমাত্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই যে অশ্রুজলের অগ্নিকন্যা বা প্রথম ভিডিওটি প্রথম খণ্ড, ভিডিওটি দ্বিতীয় খণ্ড, বা অশ্রুজলের অগ্নিকন্যার প্রথম খণ্ড, অশ্রুজল অগ্নিকন্যার দ্বিতীয় খণ্ড, এইভাবে লেখা হবে। তবুও কিন্তু আমি এটি প্রথমে যে আরো কয়েক পাতা আমি লিখেছি শিরোনাম হিসেবে, সেগুলো কিন্তু আমি প্রথম থেকে আমি আজকে ভরবো একটি ভিডিওর মধ্যে। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তার জন্য আপনারা একটু ধৈর্য ধরে পড়ে নেবেন। তাহলে এটি প্রথমেই আমার এই যে আমি বলে দিচ্ছি কিভাবে সাজিয়েছি। প্রথমে অশ্রুজলের অগ্নিকন্যা আমার নাম, তারপর এক পাতা ছেড়েছি 3 পাতায় অশ্রুজলের অগ্নিকন্যা নিমাইচন্দ্র প্রামাণিক। এটি আগন্তুকের প্রকাশনী, আমার দুটো প্রকাশনী আছে, আরেকটা বলবো। এটি প্রকাশনী স্ট্যাম্প তাদের পক্ষ থেকে। এবার আমি এখানে লিখেছি জেনে রাখা, জেনে রাখুন। কি জন্য আমি লিখেছি জেনে রাখুন, এটা এক পাতা ছোট্ট করে লিখেছি। আপনারা এইটুকু জানলে আপনাদের অন্তরে সবকিছু এই গল্প সম্বন্ধে ঢুকে যাবে। এই কাহিনীটির মূল বিষয়বস্তু হলো কত যুবক যুবতী প্রেম বন্ধনে বাধা পড়ে তাদের অভিভাবকদের শাসনে দুজনের প্রেম বিচ্ছেদের হাহাকার।
অপরদিকে এই কাহিনীটির মাধ্যমে অভিনয় করে দেখানো হয়েছে তার প্রতিকার। এই প্রতিকারের প্রতীক হলেন প্রেম রাজ্যের বড় রাজরানী, উনার সতীন ছোট রাজরানীর জ্বালায় ও তার ষড়যন্ত্রের চক্রান্তে নিজের একমাত্র কন্যা সলঙ্গিনীকে সুবা ভ্রমণের পূর্বে বন্য চোখে স্বপ্ন দ্বারা চিরবিদায় দিয়ে চোখ খুলতে মায়ের নয়নমণিতে অশ্রু জলে অগ্নিবন্যা। আর এইটি থেকে আমার বইটিরও নামকরণ হয়েছে। এবার দেখুন উৎসর্গ, কাকে উৎসর্গ করেছে এটিও লিখতে হয়। আমাদের দেশে যত প্রকারের মানুষ রয়েছেন, অর্থাৎ ওনাদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণভাব, ভাষা যত আলাদা হোক না কেন, তাছাড়া মহিলা বা পুরুষ যাই হোক না কেন, তবুও তো ওনারা সবাই আমাদের কোনো না কোনো সম্পর্কের অবশ্যই। তাহলে আমার লেখা এই বইখানা আমার কোন সম্পর্কে কাকে বা আমার কোন বন্ধু না বান্ধবীকে একা উৎসর্গ করবো? তাছাড়া আমরা সবাই জানি এই পৃথিবী গ্রহের মধ্যে জন্ম নেওয়া কোনো জীবই অমর নয়। তাহলে আমরা যদি এইসব কথাগুলো জেনেছি, তবে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে পৃথিবী বিশেষে জন্ম নিয়ে আমরা দেশ বিদেশের মানুষজনদের সহিত হিংসা বিবাদ না করে সবার সাথে নিজেদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে সম্পর্ক নিয়ে ও দিয়ে মিলেমিশে থাকবো না কেন? অর্থাৎ আমি প্রতিটি বইয়ে বলেছি যে যত বড় বা যতই কঠিন কর্ম হোক না কেন, যে কর্মগুলো প্রেম ও ভালোবাসার দ্বারা সুষ্ঠুভাবে এবং অতি সহজে করা যায় বা কাউকে দিয়ে করানো যায়, সেগুলো কিন্তু জোরপূর্বক বা কোনো ছেলে মেয়েকে মারধর করে করা যায় না। সেই কথাই এটি বলা হচ্ছে। আমি ওইসব কথাগুলো ভেবে সবার সাথে বন্ধুত্ব বা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জ্ঞানের আলো ছড়ানোর জন্যই আমার প্রতিটি বই, মানে উপন্যাস, কাহিনী বা কবিতা ছড়া এরকম না লিখে জ্ঞানের আলো, আমি যদি প্রতিটি বইয়ের নাম লিখি যে জ্ঞানের আলো 1, জ্ঞানের আলো 2 নম্বর, জ্ঞানের আলো 3 নম্বর, জ্ঞানের আলো 4 নম্বর, আমি বহুত বই লিখেছি। এইভাবে যদি লিখি তবুও কিন্তু ভুল হবে না। কেননা আমার বইগুলি পড়া কেবলমাত্র কাহিনীর উপর নয়, এটি শিক্ষামূলক কথা। এগুলো আমার বইগুলো পড়লে অনেক কিছু শিক্ষা লাভ করা যাবে, নিজেদেরকে বদলানো যাবে, পরিবেশকে পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। সবকিছু মানে আমাদের ধর্ম, কর্ম সবকিছু আমাদের উন্নতির ক্ষেত্রকে উন্নতির ক্ষেত্রে দেখিয়ে নিয়ে যাবে। আমি এসব কথাগুলো ভেবে সবার সাথে বন্ধুত্ব বা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জ্ঞানের আলো ছড়ানোর জন্যই এই ধরনের বই লেখালেখি শুরু করলাম। তাছাড়া আমার লেখা এই বইখানা সারা দেশবাসীর জন্যই, আমি সারা দেশবাসীর জন্যই এই বইখানা উৎসর্গ করলাম। এবার ইতি আপনাদের শুভকামনায় এই বইটির লেখক নিমাই চন্দ্র প্রামাণিক। আমার নাম নিমাই চন্দ্র প্রামাণিক। তাহলে আমি একটি কবিতা প্রথমে দিয়েছি, মায়েদের দায়িত্ব। বলছে, আজের কন্যা কালের ভারত জননী, এসেছে মা ভারত দেশে জন্ম নিয়ে কন্যা বেশে। তোমরা মা মা লক্ষ্মীর আসন পাবে, কেননা তোমরা ভবিষ্যতে ভারতের জননী হবে। নিজের সন্তানদের তোমরা তো বাসো না ভালো, তার চেয়েও আবার বেশি ভালোবাসো ভারত মাতার সবই সন্তানদের তত। তাই বলি মা, তোমরাই হলে আজের কন্যা, আবার তোমরাই হবে ভবিষ্যতে ভারত জননী। যদিও তোমরাই হলে সংগ্রাম রক্ষাকারিণী ও কমলিনী মাতা, তবুও মা তোমাদের জীবন শত্রুদের প্রতি কঠোরতায় ভরা। তাই তোমাদের সাহস ও উদ্যম পারবে দেশ মাতার সপক্ষে শত্রুদের প্রতি লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে ফলেও দিতে। করে যাও, কেউ পারবে না তোমাদের বাধা দিতে। ধন্য তোমরা নারী হয়ে কোথায় পেলে এত সাহস? তোমরা না করলে শত্রুদের কে করবে দমন? তাই আবারও তোমাদের বলি, করে যাও, ধর্মের পথ থেকে ভারত মাতারে রক্ষা করে যাও। তবেই তো তোমাদের নাম যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় যাবে রয়ে। ধন্য তোমরা কন্যাশ্রী, ধন্য তোমরা মহিষাসুর মর্দিনী, একদিকে মমতাময়ী, অন্যদিকে কুঠরিণী। তাই তোমাদের কার্য দেখি আমাদের মতো সব কবিরা বলে থাকে, তোমরাই কন্যাশ্রী, আবার তোমরাই ভারতের চিরাগিনী। সামান্য সারমর্ম এই কবিতাটি দ্বারা বলতে চাইছি, মেয়েদের অন্তর যতই কোমল আবার ততই কঠোর। তাই
তাদের নিকট যতই ভয়ানক ভয়ানক কর্ম আসুক না কেন, তখন তারা পিছিয়ে না হেঁটে দেখিয়ে দিতে চায় কর্মপটুতায় ও সাহসের দিক দিয়ে আমরা কম নই তোমাদের মতো ছেলেদের চেয়ে। এবার আমি বলবো ছেলে মেয়েদের প্রতি মায়েদের বিশেষ কর্তব্য। এটি যে ছেলে মেয়েদের প্রতি মায়েদের বিশেষ কর্তব্য, এটিও আমি একটি ভিডিওর মধ্যে ছেড়েছি, আপনারা হয়তো পড়ে দেখেছেন বা ছোটরা পড়ে দেখেছো। তাহলে আমি এটি এই যে এই কথাটা আমি ছেড়ে দিচ্ছি, ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি এটি ছেড়ে দিচ্ছি না। দেখি আমি পড়ে দেবো, আমি দেখছি বইটির নামকরণ আছে, ঠিক আছে আমি পড়ে দিচ্ছি। ছেলে মেয়েদের প্রতি মায়েদের বিশেষ কর্তব্য। প্রথমত মাকে দেখতে হবে শিশুটি সময় মতো বিছানা তাক করছে কিনা। এক্ষেত্রে শিশুকে যদি কম বয়স হয়ে থাকে তাহলে মাকে ধ্যান রাখা প্রয়োজন, তার আগের দিন শিশুটি বিছানা গ্রহণ করতে কত দেরি হয়েছিল। যদি দেরি হয়ে থাকে তাহলে শিশুদের হয়তো অলসের ঘোর না ভাঙতে পারে। তাই মাকে সর্বপ্রথম শিশুদেরকে ঘুম পাড়ানোর জন্য সময় সীমা নির্ধারণ করে মনে রাখতে হবে। অর্থাৎ প্রতিদিন ঠিক সময় মতো শিশুটি ঘুমায় কিনা, তার বিপরীত ঠিক সময় মতো বিছানা তাক করে কিনা। তবুও ব্যতিক্রম হতে পারে প্রতি মাসে 2 থেকে 4 দিন। তারপর মাকে নজর রাখতে হবে শিশুরা তাদের দাঁত ও জিভ কি দিয়ে এবং কেমন ভাবে পরিষ্কার করছে। তবে আগে থেকে সতর্ক হয়ে শিশুদের জন্য নরম ব্রাশ ও নরম জিভঝুলা পাতি দেওয়া দরকার, যাতে তাদের দাঁতের মাড়ি বা জিভার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু তারপরে যদি কারো দাঁতের মধ্যে দুর্গন্ধ থাকে তাহলে ডাক্তারখানায় দেখানো উচিত, কেননা দাঁত হলো সবার জন্য এক অমূল্য সম্পদ। তাই সময় মতো চিকিৎসা না করলে কম বয়সে দাঁত পড়ে গেলে খাদ্যদ্রব্য চিবিয়ে না খেতে পারার জন্য হজম শক্তি কমে যাবে, তখন স্বাস্থ্যের পক্ষে সেটা হানিকর হয়ে উঠবে। তারপরেও মায়েদের নজর রাখা দরকার ছেলে মেয়েদের চুল বেশি লম্বা হয়ে পড়েছে নাকি, কেননা কম বয়সে লম্বা চুল স্বাস্থ্যের পক্ষে হানিকারক। তাছাড়া নখ রাখা চলবে না, কেননা নখ বড় থাকলে নখের ভিতর ময়লা জমবে। তাছাড়া নখ বড় রাখলে তারা দাঁত দিয়ে নখ কাটতে অভ্যেস করে ফেলবে, তখন ওই অভ্যেস বড় হওয়া পর্যন্ত থেকে যাবে। এখনো পর্যন্ত বড়দের মধ্যে আপনারা দেখবেন এবং ছোটদের মধ্যে তোমরা দেখবে বা তোমাদের মধ্যে কারো এই অভ্যেস রয়ে গেছে যে দাঁত দিয়ে এইভাবে কুট কুট করে, সেই যেমন গুটি পোকায় সেই গুটি পোকা যেমন সেই বেগুন গাছের পাতাগুলো কুটকুট করে খাচ্ছিল, সেরকম ছেলেরা বা ছোট ছোট মেয়েরা নিজেদের দাঁতে করে এই নখটা কুটকুট করে খেতে থাকে। কেন সেই সব অভ্যাস গুলো মাকে দেখতে হবে যাতে তারা এই সব বদ অভ্যাস না করে। তারপর পোশাক যেমনই হোক না কেন সেগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। বিদ্যালয়ে পাঠানোর সময় তাদেরকে জুতো মোজা পরিয়ে দিতে হবে। তারপর তাদের ব্যাগের মধ্যে বইপত্র ছাড়াও অন্যান্য সবকিছু, তার সঙ্গে জলের বোতলে মজুদ রয়েছে কিনা সেটাও মাকে দেখে নিতে হবে। তাছাড়া ছেলে মেয়েদের সামান্য পরিমাণ সর্দি কাশি হলে তাদেরকে এখানে নরম কাপড়ের রুমাল দেওয়া একান্ত প্রয়োজন। তাছাড়া শিশু অবস্থায় থাকাকালীন তাদেরকে বেশি সময় পর্যন্ত বাইরে একা ছেড়ে রাখা কোনো মায়েদের কর্তব্যের মধ্যে হবে না। তাছাড়াও মায়ের কর্তব্যের বিষয়ে আরো বিস্তার ভাবে জানতে হবে আমার লেখা কবিতা গল্প বইটি পাঠ করে দেখে নিতে পারেন। আর আমি এগুলো যে পড়ছি এটি কিন্তু এই বইটির বিষয়বস্তু নয়, এই বইটি নাটকীয় যে বিষয়বস্তু সেটি কিন্তু এখন আরম্ভ হয়নি, সে প্রথম পরিচ্ছেদ থেকে আরম্ভ। এগুলো তার পূর্বে আমি কিছু শিক্ষামূলক কথা লিখেছি। এবার মুখবন্ধ কিভাবে লিখতে হয় আমার মনে কল্পনা জগৎ থেকে বের করে নিয়ে এই পুস্তকখানার মধ্যে নাটিকার অভিনয়ে এই কাহিনীটি লিখেছি। এর মধ্যে যেসব দেশ রাজ্য এবং শহরের নাম নিয়ে লিখেছি সেগুলো মনে কল্পনা জগৎ থেকে নিয়ে লিখেছি। অর্থাৎ এই বইখানার মধ্যে যাদের কথা লিখেছি বা যাদেরকে এই পুস্তক মঞ্চের মধ্যে এনে যে কোনো অনুষ্ঠানের অভিনয় পর্যন্ত পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছি, তাদের সঙ্গে বাস্তব ঘটনার মধ্যে অতীতে কোনো সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতে যেন না থাকে। তাছাড়া আমি আজ পর্যন্ত যতগুলো বই লিখেছি সেগুলো ভিতর লেখা প্রতিটি কাহিনী পড়ার পর জানা যাবে এগুলো সব আমাদের সমাজের উপকারে লাগবে। কেননা আমরা সব লেখক বন্ধুরা জানি আমাদের মতো বা আপনাদের মতো বই পড়া আগ্রহী ও আমাদেরকে সাহায্যকারী পাঠক বন্ধুরা আমাদের লেখা বইগুলো পড়ার পর যদি
কোনো উপকার আপনারা না পেলেন বা কোনো শিক্ষা না পেলেন বা সেসব কথাগুলো জানার পর সমাজের কোনো উপকার না হলো, তাহলে সেই ধরনের বই লিখে আমাদের লাভ কি? না সেই সব বইগুলো পাঠ করে আপনাদেরই বা লাভ কি? তাই আমি আপনাদের মতো পাঠক বন্ধুদের অনুরোধ করে বলতে চাইছি, আপনারা গল্প, উপন্যাস, কবিতা বা যে কোনো সাধারণ শিক্ষার বই পড়তে পারেন। তাতে আপনাদের মন ও জ্ঞানের ভারসাম্য বজায় থাকবে এবং এই অবস্থায় নিজেদের শিশু সন্তানদিগকে পড়াশোনায় মন বসাতে পারবেন। এবার বইটির নামকরণ। এই বইটি পড়ে কি লাভ? এই বইটির নামকরণের মধ্যে একটি বড় কাহিনী লুকিয়ে রয়েছে। সেই কথাটাকে প্রমাণ করার জন্য আমি এই কাহিনীটি লিখেছি। তাছাড়া এই কাহিনীটিকে অনুসরণ করে ছোট্ট করে লিখে আমি একটি যাত্রা বইও বের করে দিয়েছি, যে বইটি যে কোনো অনুষ্ঠান মঞ্চে অভিনয় করে দেখানো যেতে পারে। এই বইটির মধ্যে মূল বিষয়বস্তু হলো, অনেক সময় আমাদের ভারতবর্ষের কয়েকটি রাজ্যের মধ্যে কন্যাদানের জন্য এক সমস্যা সৃষ্টি হয়ে পড়েছিল এবং সেই সমস্যা দিনের পর দিন বেড়ে যেতে লাগলো। যেমন উপযুক্ত কন্যার বিয়ে দিতে হলে বর পক্ষের ডিমান্ড প্রতিযোগিতা সহকারে বাড়তে লাগলো। কিন্তু তখনকার দিনে আমাদের দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এইসব কারণে যেসব গরিব বাবা মায়েদের কন্যারা বিবাহের যোগ্য হয়ে পড়তো, ওনাদের চিন্তার কারণ কিছু কিছু বাবা মায়েরা আত্মহত্যা করতেও বাকি থাকতেন না। তাছাড়া তখনকার দিনে ভালোবাসার মাধ্যমে বিবাহের প্রচলন ছিল না। এইসব অসহ্য দুঃখজনক ঘটনা দেখার পর ভগবান আর চুপ হয়ে থাকতে পারলেন না। যেহেতু যুগে যুগে বারে বারে ভগবান সৃষ্টের পালন ও দুষ্টের দমন করার জন্য ধর্মে অবতার পাঠিয়ে থাকেন, ঠিক সেইভাবে কন্যাদানের সমস্যা দূর করার জন্য এই পরিস্থিতিতে প্রতিশ্রুতি নামে এক ভগবান এই পৃথিবী পৃষ্ঠে অবতরণ করেন। অপরপক্ষে ভগবানের এই লীলা দ্বারা ত্রেতা যুগে সীতা দেবীকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য সকল ভগবান একত্রিত হয়ে পবন পুত্র হনুমানকে শক্তিশালী করে রামের ভক্ত হিসেবে এই পৃথিবী পৃষ্ঠে পাঠিয়েছিলেন। সেই রকম ভাবে এই পুণ্য কাজটি সম্পূর্ণ করার জন্য ভগবান কর্তৃক সাধনার দ্বারা এক রাজকন্যার সাথে সাথে তাকে সাহায্য করার জন্য এক বান্ধবী ও এক বন্ধুকে এই পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করেন। তারপর থেকে ওই প্রথাটি কিভাবে দিনের পর দিন লোপ পেতে লাগলো, আমি সেই সব কথাগুলো নিয়েই নাটিকার অভিনয়ে এই কাহিনীটি লিখেছি। আরো আছে একটু আছে, আমার লেখা বইগুলো পাঠ করার পর তার ফলাফল কি, লাভ কি। প্রিয় পাঠক বন্ধুগণ, আপনাদের নিকট আমার অনুরোধ, আমার লেখা বইগুলো পাঠ করার সময় আপনারা কেবলমাত্র পরে কয়েক পৃষ্ঠা পাঠ করে সেগুলো ছেড়ে দেবেন না। কারণ এই বইগুলো আমি ছোট্ট বড় সবার পড়ার জন্য লিখেছি, কিন্তু আমার লেখা বইগুলোর মধ্যে প্রথম দু চার পৃষ্ঠা পড়ার পর হয়তো মনে হতে পারে এগুলো তো প্রেম কাহিনী, তাহলে এগুলো পাঠ করে আমাদের লাভ কি। কিন্তু না, আমার লেখা বইগুলো সম্পূর্ণ পাঠ করার পর আপনারাও জানতে পারবেন এগুলো তা নয়। তাছাড়া আরো জানতে পারবেন এগুলোকে লেখক বন্ধু কাল্পনিক হিসাবে লিখে থাকলেও আসলে আমাদের মধ্যে অনেকের জীবনেই এই রকমের ঘটনাগুলো ঘটে চলেছে। তাই আমিও ওইসব ঘটনাগুলোকে অনুসরণ করে আমাদের মানব জীবনের কল্যাণের জন্যই এইরকম কাহিনী লিখতে শুরু করলাম। তাছাড়া আমার লেখা প্রতিটি বইয়ের নাম জ্ঞানের আলো, এই নামটি রাখলেও কোনো দিক দিয়ে ভুল হবে না। কেননা আমি যখন বুঝতে পারলাম রামায়ণ মহাভারত পাঠ করার পরও আমরা অনেক দিক দিয়ে নিজেদের সংসারের প্রতি ও গুরুজনদের প্রতি ভুল করে চলেছি, তাই আমি প্রেমের মাধ্যমে বা প্রেম প্রেমিকাদের মাধ্যমে জ্ঞানের আলো ছড়ানোর জন্য এই ধরনের বই লিখতে আরম্ভ করলাম। কারণ প্রেম ও ভালোবাসার মাধ্যম ছাড়া ভালো কি মন্দ কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না। তাহলে আমরা যদি তাদের মনের ভিতর ঢুকে দেখি তাদের দেওয়া নেওয়া প্রেম ও ভালোবাসার মাধ্যমে ওকে যে কথাগুলো বর্জন করে আমাদের ওকে কত রকমের ভালো ভালো কথা বোঝানোর চেষ্টা করে চলেছে, তবে আমরা তাদেরকে অনুসরণ করে ছোট বড় সবাইকে এবং নিজেদের প্রকৃত ভালোবাসার মানুষটির সাথে সাথে নিজেদের গুরুজনদেরকেও
আদরে যতনে ঐজ্যতে রাখবো না কেন? তাহলে এই ছিল আমার এই বইটির প্রথম দিকে কয়েক পাতা শিক্ষামূলক বা যাই হোক না কেন। এবার কিন্তু এই যে প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, এবার থেকে এই বইয়ের কাহিনী শুরু হবে, কিন্তু এটি আবার কয়েকটি মানে খণ্ড খণ্ড করে আমি আলাদা আলাদা করে 15-16টি ভিডিও করে আপনাদের জন্য ছেড়ে দেবো। তবে এই ভিডিওটি আমি আর বিশেষ বড় করতে চাই না। তবে আমি একটা কথা আপনাদের নিকট মানে বলবো যে আমি এই বইগুলো অভিনয় যেমন করে করি না, আমার গলার শব্দ ফেটে গেছে, কেননা 24 ঘন্টা কাজ, কখনো কম্পিউটারে বসে, কখনো টিউশন, ছেলেদেরকে দুই থেকে তিনটি টিউশন, কখনো বা মানে রিহার্সেল, কখনো বা মানে ভিডিও করা, কখনো বা ভিডিও আনলোড করা, কখনো লোড করা, আবার কত ক্যান্সেল করা, আবার কখনো নিজের খাওয়া দাওয়া, স্নান করা এবং মার্কেটিং করা, নানা রকমের কাজে আমি সদাবেলায় থাকি, ব্যস্ত থাকি। তাছাড়া বয়স হয়ে গেছে, তাই আমার গলার স্বরও খারাপ হয়ে গেছে। তাছাড়াও আমি যেহেতু বহুত বই লিখেছি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এবং কাহিনী, তাছাড়া করোনা বিষয়ে অনেক কবিতা, কাহিনী, তাছাড়া অনেক গল্প, নাটক, বহুত কিছু লিখেছি, কিন্তু সেগুলো আমি যদিও নিজেই মানে মানে নিজের মুখে আমি সেগুলো অভিনয় করে দেখাবো মনে মনে ভাবে, কিন্তু না, কেননা এর কারণ কি না, আমার মনে হৃদয় থেকে আমি যত জ্বালা, যন্ত্রণা, কষ্ট উপভোগ করতে করতে আমি সেই সব বইগুলো লিখতে থাকি, তখন আমি আমার চোখের জল বেঁধে রাখতে পারি না। গঙ্গা যমুনার সঙ্গম হতে চলে। সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আমার লেখা এই বইগুলো পড়ে চোখের জল বিনা কারণে নষ্ট করবেন না। তবে আমি কিন্তু সেই আমার চোখের জলকে আমি বেঁধে রাখার মতো কোনো দিক দিয়ে আমি সেই সমস্যা আমি দূর করতে পারি না। সেই জন্য আমি এই নাটক, নাটিকা বা যে কোনো আমার লেখা বইগুলো পাঠ করার সময় আমি অনেক জায়গায় থেমে যাই। আর কেন থেমে যাই সেগুলো তো আমি আপনাদের নিকট সবকিছু কথা খুলে বলে দিলাম। তাহলে আমার আশা যে আপনারা টেনে টুনে হলেও আমার ভিডিওগুলো সামান্য সময়ের জন্য হলেও দেখতে থাকুন এবং পড়াশোনার ভিডিওগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে দেখান, আপনাদের ছেলেমেয়েরা অবশ্যই উপকৃত হবে। তার ভিডিওটি এখানেই সমাপ্ত করে আপনাদেরকে আবার গুরুজনদেরকে আমার করজোর হস্তে মহাপদ্মকারী সময় প্রণাম, এবং আমার এই ছাত্রছাত্রী দিগকেও আপনাদের ছেলে মেয়েদেরকে বা নাতি নাতনি দিগকে আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আমার গুরুদেবের নিকট বা আমার জীবন সৃষ্টিকর্তা ভগবানদের নিকট আমি করজোর হস্তে প্রার্থনা করে বলবো, হে ভগবান, এই পৃথিবী পৃষ্ঠে যত জীবের সৃষ্টি করেছেন তাদের সবাইকে সুখে ও শান্তিতে এবং মিলেমিশে থাকার মতো সুযোগ দিয়ে থাকুন। আর এটাই হলো জীব জগতের মূল ধর্ম।